রাত ৩টে। সচরাচর হসপিটালে এমন সময়টা একটু নির্জীব হয়ে থাকে। শুনশান নিস্তব্ধ হয়ে থাকে প্রায় সময়। রাতে গার্ডে থাকা মানুষগুলো টের পায় না কোনো কাকপক্ষীরও। কিন্তু আজ সময়টা একটু ভিন্ন। হসপিটালের করিডোরে চলছে কারো কারো হৃদয় বিদারক কান্নার আর্তনাদ। শোকের কান্না সেটা। সোহানা মির্জার কাঁধে পড়ে। সে কখন থেকে কাঁদছে নিপা। মূলত এখন আর চিৎকার আসছে না, ভেতর ফিরে যাচ্ছে তার। সোহানা মির্জা এবার তার পাশে বসা নিধির দিকে তাকালো। মেয়েটার মুখের অবস্থা বেহাল। তিনি নিধিকে ইশারায় নিপার পাশে বসতে বললেন। নিধিও তাই করলো। সোহানা মির্জা এবার করিডোরের শেষ প্রান্তে একটি রুমের সামনে গেল। সেখানে নাহিদ মির্জা ও নওয়াজ মির্জা বসে কাঁদছেন। সোহানা বেডে শোয়ানো। আয়শা মির্জার মরদেহটির দিকে লক্ষ্য করলেন। তার পাশে বসা নাভান। তিনি নাভানের কাঁধে হাত রাখতেই পিছু ফিরে সে ছেলের মুখে দেখে চমকালেন। এ যাত্রা অনেক কষ্ট পেয়েছে নাভান। আয়শা মির্জা ছিল তার খুব কাছের। নাভান মাকে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলে ওঠে, এমনটা হলো কেন মা? আমি মেনে নিতে পারছি না কিছুতেই। সোহানাও ছেলেকে ধরে কেঁদে ওঠেন। কেন এত বাধা এসে চলেছে তাদের জীবনে? আজকের দিনটা কি একটু সুখের স্মৃতিময় হতে পারতো না? হয়তো এমনটাই হওয়ার ছিল। সোহানা তাদের কাউকে কোনো কিছু বলে সান্ত্বনা দিতে পারলেন না। ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠেছেন বারংবার। আয়শা মির্জার এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। হৃদয়ের কোন জায়গাটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তা বুঝতে পারছে না মির্জা বাড়ির কেউই। আয়শা মির্জা ছিলেন বট বৃক্ষের মতো তাদের ওপর ছায়া, যা আর এখন নেই। নাভানকে বুঝিয়ে নিয়ে কোনো রকম বাইরে এলেন তিনি। করিডোরে শোয়ানো আরও দুটি মরদেহ। ঈশানের গাড়ির ড্রাইভার ও বিপরীত পাশের লরির ড্রাইভারের লাশ। দুজনেই স্পট ডেড। মেডিকেল রিপোর্ট অনুযায়ী মদ খেয়ে গাড়ি চালাচ্ছে লরির ড্রাইভার। ব্যালেন্স হারিয়ে এই কাণ্ড ঘটায়। সোহান মির্জা ও নাভান আইসিইউর সামনে যায়। সেখানে করিম পরিবারের সবাই রয়েছে, সাথে আছে ইনায়াও। সোহানা মির্জা মিনারা বেগমের পাশে বসলেন। তিনিও মেয়ের জন্য কেঁদে অস্থির তোলপাড় করে চলেছেন। ঈশান আর তিথি দুজনেই লাইফ রিস্কে আছে। ঈশানের বাপ পায়ের প্রচুর ইনজুরিও হয়েছে। স্বজন হারানো ভয় যেন সবার ভিতরে ধেয়ে আসছে। কেন এমনটা হলো? মেয়ে বিদায় দেওয়ার ঘন্টা পেরোয়নি, তার মধ্যে এমন সংবাদে নড়ে গেছে যেন পুরো করিম পরিবার। নাহিদ মির্জার ফোন কলের সঙ্গে সঙ্গে সবাই হসপিটালে এসে পৌঁছায়। ফাহাদ আর জায়ান নিজেদের গম্ভীর প্রকৃতি মুখের আদল এখনো ধরে রেখেছে। তাদের দেখে বোঝার জো নেই ভেতরে কি চলছে। আকস্মিক বিপর্যয় উতরিয়ে সাফল্য অর্জন করতে পারবে কি তারা? আজকের রাতটা যেন দীর্ঘ হতে চলেছে, সেই যেন হচ্ছেই না। ফাহাদ পা চালিয়ে নিধির কাছে যায়। নিপা আপাতত সেখানেই নেই। নিধি একাই অমাবস্যার ন্যায় মুখ করে বসে আছে। ফাহাদ নিধির পাশে বসলো। আদুরে ভঙ্গিতে নিধির মাথায় হাত বুলিয়ে বলে উঠল, চোখে মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে কিছুটা। নিধি অসহায় মুখে তাকিয়ে রইল ফাহাদের পানে। আদৌ কি ভালো লাগাটা শরীর স্থায়ী হবে? হবে না তো। প্রিয়জনের হঠাৎ এভাবে হারিয়ে যা হৃদয় কি করে মানবে? নিধি ফাহাদকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। অস্থির তোলপাড় করে তোলে বক্ষস্থলের উত্তাল হৃদয়টাকে। ফাহাদ নিধির পিঠে হাত বোলায়। নিশ্চুপ হয়ে থাকলো কিছুক্ষণ। নিধি কান্না ভেজা চোখে তাকিয়ে ফাহাদকে বলে ওঠে, আমি নিজেকে সামলাতে পারছি না ফাহাদ। কেমন অস্থিরতা আমাকে ঘিরে ধরেছে। দাদির এমন মৃত্যুকে আমি মানতে পারছি না। কি হতো আজকের দিনটা একটু সুখের হলে? একটা নর্মাল দিন কেন হতে পারলো না? এই মৃত্যুর মিছিলে আমি মানতে পারছি না। ফাহাদ নিধির কপালে অধর ঠেকালো। অতঃপর মান কণ্ঠে বলে উঠল, জীবনটা ক্ষণস্থায়ী নিধি, কোনো কিছুর ভরসা নেই। আজ আছে কাল নেই, যুগ যুগ এমন হয়ে আসছে। সামনে আরও হবে। জীবনটা অল্প সময়, তাই সবে উচিত বর্তমানটা মেনে নিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা। আজকে আছি, কাল নাও থাকতে পারি, মেনে নিতে হবে সবটা। নিধি কিছু বলে না, জড়িয়ে রাখে ফাহাদকে, মিশে থাকে বক্ষ পিঞ্জরে। সত্যিই তো, এই বিশাল পৃথিবীতে সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে ভবিতব্য। এই ছোট জীবনটা মাত্র কিছু দিনের, এতে কোনো অভিমান পুষে রাখা কি খুব জরুরি? হয়তো না। থাকুক না কিছু অভিমান ও অবহেলায়। রক্তস্নাত সে অমাবস্যার রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে ধরণীতে। পরিণত হয় এক স্নিগ্ধ মধুময় ভোরের সকাল।
কিন্তু এই দিনটাই কারো কারো কাছে বিষাক্ততায় ঢেকে আছে। ঈশানের অবস্থা আগে থেকে উন্নতি হয়েছে কিছুটা, সময় গড়ায়। সকাল 10টা নাগাদ হসপিটালের সম্পূর্ণ ফর্মালিটি শেষ করে আয়েশা মির্জাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। মির্জা বাড়ি এখনও কৃত্রিম আলো আর ফুলের স্তূপে ভরপুর। নতুন বৌবরণের ডালাটাও এখনো অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। সেগুলো পেরিয়ে বাদ আছর তার জানাজা শেষ করে চিরসজ্জায়িত করা হয়েছিল। আয়েশা মির্জাকে খাটিয়া করে নিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল নাভান আর নিধি। ঈশান থাকলে হয়তো তার গিন্নির জন্য এমনই করত। নিধি অতিরিক্ত কান্নায় জ্ঞান হারিয়েছিল, আর তাকে ধরে রেখেছিল ইনায়া। ইনায়ারও আয়েশা মির্জার এমন দুর্ঘটনার মৃত্যুটা খুব কষ্ট দিয়েছে। আয়েশা মির্জার খুব ইচ্ছে ছিল 2 ছেলে আর 2 নাতি তার খাটিয়া বহন করবে। ঈশানের জায়গাটা পূর্ণ করেছিল ফাহাদ। নিজের হাতে গড়া শান্তি ভিলাকে বিদায় দিয়ে আয়েশা মির্জাকে নিয়ে যাওয়া হয়েছিল তার শেষ এবং আসল ঠিকানায়। দিন পেরিয়ে রাত ঘনিয়ে আসে, তার সাথে যেন প্রিয়জন হারানোর হাহাকার ঠেলে বেরিয়ে আসে ভেতর থেকে। মিজানুল করিম আর মিনারা বেগমকে জোর করে বাড়িতে পাঠানো হয়েছে, তা স্বয়ং জায়ান করেছে। এখানে থেকে তাদের মানসিক অবস্থা আরও খারাপের পথে। নাভানের সাথে কথা বলে ফাহাদ মির্জাবাড়ির সবাইকেও বাড়িতে ফিরতে বলে। নিধি আর নিপা প্রথমে জেদ ধরলেও নাভানের সামনে তা ফিকে রয়ে যায়। অন্যথায় তাদের এখানে থাকার কারণ দেখল না নাভান। নিধি ফাহাদের দিকে অভিযোগের দৃষ্টিতে তাকালো। ফাহাদ একটা দীর্ঘশ্বাস ফেলে নিধি নিয়ে একটু দূরে যায়, অতঃপর গম্ভীর গলায় বলে, বোকামি কেন করছো বলো তো? আমরা আছি তো এখানে, তুমি বাড়ি যাও। আর হ্যাঁ, সবাইকে বোঝানোর দায়িত্ব তোমার, আর কোনো কান্নাকাটি নয়। নিধি প্রতি উত্তর করতে পারল না। সহসাই ফাহাদের উক্তি মেনে সবাইকে নিয়ে হসপিটাল ত্যাগ করলো। সন্ধ্যা রাত পেরিয়ে গেছে, আকাশ নিঝুম কালো, কোথাও চাঁদের দেখা নেই। ঘন ঘন মেঘ ডাকছে, তার সাথে বইছে হিমশীতল হওয়া, সে প্রচণ্ড বাতাস। হয়তো ভারী বর্ষণের আহ্বান জানিয়েছে প্রকৃতি। রাস্তার চলকৃত মানুষের এখন ঢের বেশি বাড়ি ফেরার তারা। দোকানিরা কেউ কেউ দোকানের শাটার বন্ধ করে ফেলেছে, আর রাস্তা আস্তে আস্তে হয়ে আসছে নির্জন। বাতাস ঝাপটিয়ে উড়িয়ে দিচ্ছে রাস্তার বালি। সে বাতাসের গতির মতোই সাই সাই করে চলছে জায়ানের কালো মার্সিডিস। খুব দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে সে। পাশে বসা ইনায়া, সে যে মলিন মুখে বাইরে দৃষ্টি স্থির করে আছে। প্রকৃতির হঠাৎ রং বদলের ধরন দেখে ইনায়া হাসল। আকাশ আজ কাঁদুক, আজ তার কান্নার দিন। কেননা তার বুকেতে মেঘ নামক যাতনা বাসা বেঁধেছে। তা যে কেঁদে বৃষ্টি করে ছড়িয়ে দিক, আজ আকাশ কেঁদে নিক। ইনায়ার বলা বিড়বিড়ানো কথায় জায়ান ভ্রুকুটি কুঞ্চিত করে তাকালো তার দিকে। মুখটা গম্ভীর করে অস্ফুট স্বরে জিজ্ঞেস করে উঠল, আকাশের মন খারাপ হয় তখনই কাঁদবে, কিন্তু তুমি বলো আজকের ফ্ল্যাটে ফিরা কি খুব জরুরি? মায়ের সাথে করিম ভিলায় থাকতে পারতে। আমার দিন ওই বিয়ে পর্যন্তই ছিল। জায়ানের দিকে তাকিয়ে দ্বিধাহীনভাবে উত্তর দিল ইনায়া। জায়ান মুখে কিছু বলল না। গাড়িটা একটা ব্রিজের উপর আসতেই সেটা দাঁড় করালো জায়ান। গাড়ি থেকে নেমে পকেট থেকে বিপ বের করে টানতে লাগলো সেটা। মুহূর্তে নাকে মুখে দিয়ে অনবল ধোঁয়া উড়িয়ে দিল সে। ইনায়া গাড়ি থেকে নেমে জায়ানের পাশে এসে দাঁড়ায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন। ইনায়া হাতের ওপর হাত ভাঁজ করে কিছুক্ষণ দেখলো জায়ানের কাণ্ড, অতঃপর মুখ বিকৃত করে বলে ওঠে, বাহ, খুব ভালো। এই আপনি বলেছিলেন ধূমপান ছেড়ে দিয়েছেন, আপনাকে এখন এই আধার রাতের কুখ্যাত সন্ত্রাসী মনে হচ্ছে। জায়ান ইনায়ের দিকে ফিরে মুখের অবশিষ্ট ধোঁয়া ছাড়ল। অধর টিপে হেসে ওঠে তৎক্ষণাৎ। ইনার পান পাতার মতো স্নিগ্ধ মুখখানে একবার তাকিয়ে সামনে ফিরে মান স্বরে বলে ওঠে, আজকাল ডেস্টিনি জিনিসটা আমায় খুব ভাবায়। আগে ভাবতাম যার যার কর্মভাগেই ভবিষ্যতের ভাগ্য, কিন্তু না, এখন মনে হয় কোথাও কোথাও কখনো কখনো আমাদের ভবিতব্যের কাছে হার মানতে হয়। আপনার যা ভাবনা ছিল তা মনে করে আমি হাসতাম, আর এখন যা মনে করেন তা প্রতিনিয়ত আমার ভাবনায় ঘুরপাক খায়। আসলেই কিছুতে ডেস্টিনি আর কিছুতে কর্মফুলের হিসেব নিকেশ। জায়নার অদূরে নিমজ্জিত চোখ জোড়া অজস্র মায়া নিয়ে ইনায়ের পানে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, জানো কি, ভাগ্যে আমি তখনও বিশ্বাস ছিলাম না যখন তুমি আমার দৃষ্টির অগোচরে ছিলে।
যখন ধরা দিলে? কি জানি প্রথম দেখায় আমার হৃদয় নাড়াতে সক্ষম হয়েছিলে। অনাকাঙ্ক্ষিত দাবানলে জ্বলছিলাম আমি। ভাইয়ের অগণিত প্রেম আমাকে ভাবাতো। কি করে কাউকে হঠাৎ এত চাওয়া যায়? আমি পণ করেছিলাম কি করে কোন হৃদহরণী, কোনো হৃদয় হরণী কোনো গম্ভীর হৃদয়কে নাড়াতে পারে, তা আমি দেখে নেব। কিন্তু দেখো না, আমি নিজেই কখন আস্তে আস্তে তোমার বাধায় পা দিয়েছি আমি নিজেই জানি না। এনায়ের চোখ শীতল হয়। আজকে জাহানকে খোলা বইয়ের মতন লাগছে, যেন নিমিষেই পড়ে ফেলতে পারবে সে। আসলেই কি তাই? জাহানকে পড়ে নেওয়া এতটা সোজা কি? এনায় মসৃণ হাসল। কি ব্যাপার, আজ আপনি এত মেয়েদের মতো বেশি ভাবছেন কেন? তার মানে তুমি স্বীকার করছো মেয়েরা বেশি বুঝি সবসময়? দুজনেই হেসে উঠল। এনায় মৃদু স্বরে বলে উঠল, তারা আবেগপ্রবণ হয়ে যায় বেশি। ভেতরে যা আসে তাই নিংড়ে দেয়। কিন্তু পুরুষ তো কঠিন পাথর, তাদের হৃদয়ের কথা ধরতে পারে কে? বিশেষ করে আপনি। কিন্তু আজ একটু বেশি এ বিষয়ে এলোমেলো হয়ে আছেন কেন? যেন দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, হারানোর ভয়, সেটাই আজ মনে জেগে বসেছে। টেরিসে আমাদের সুন্দর সময়টা, যেখানে বসে দুজন নবদম্পতি সুখের যাত্রা দেখলাম, সেখানে বসা থাকতে তাদের যাত্রার ইতির বাতাস শুনতে পেলাম। এর মানে কি হরিণী? কখন কি হয় কিছুই তো আমাদের হাতে নেই। জীবন নামের এই ট্র্যাজেডিতে আমরা কে কোথায় কিছু জানা নেই। জান থেমে আবার বলে উঠল, তিথি আমাদের দুই ভাইয়ের খুব আদরের বোন। ও সুখের জন্য সব কিছু করতে পারে আমরা। দেখো না, এই পরিস্থিতিতে এখনো পাথর বনে আছি, মুখ ফুটে কিছুই বলতে পারছি না। আর যদি ভাগ্য হয় সব কিছু, তবুও কিছু বলতে পারবো না। ইনায়া জাহানকে অন্যথায় তাগিদ দিল, চলুন যান, ঘুরে ঘুরে বৃষ্টিতে ভিজে আছি প্রায়, আমাকে নামিয়ে দিয়ে ফিরতে হবে নাকি? কথাটা বলে ইনায়া গাড়ির দিকে অগ্রসর হতেই জান পিছু হতে তার হাত টেনে ধরে। ইনায়া পিছু ফিরে তাকালো, থমকালো দৃষ্টি। ইনায়ার জিজ্ঞাসার দৃষ্টিতে তাকে তাকিয়ে থাকে জায়ানের পানে। যদি ভাগ্যে না থাকে, তাহলে কি আমার শূন্য খাতা পূর্ণ হবে না কোনোদিন? এই মরীচিকার পৃথিবীতে কিছুই আমাদের হাতে নেই, শুধু চোখ রাখবো ভাগ্য নামের শেষ আসার দিকে। ধীরে ধীরে গাড়ি আবার এগিয়ে চলছে। দুজনের কোনো কথা আর হলো না এবার। গন্তব্যে পৌঁছে ইনায়া জায়ান্টকে বিদায় জানিয়ে ইনায়া বাড়িতে ঢুকে গেল। সানিয়া আর রায়া সে কখন থেকে অপেক্ষায়। ইনায়া ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। নিচে তাকাতেই অবাক হয়ে গেল, জায়ান এখনো দাঁড়িয়ে। ইশারায় জায়ান যেতে বলে এক্ষুনি। বৃষ্টির তেজ বেড়ে গেছে। ইনায়া মসজিদে মেসেজে খুদে বার্তা দিল জায়ানকে, ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে। নভেম্বরের শেষ দিকের সময়। হেমন্তকালকে বিদায় জানিয়ে বাংলা বর্ষ পঞ্জিকায় যুক্ত হয়েছে শীতকালের পৌষ মাস। কনকনে ঠান্ডা কুয়াশার চাদরে মোড়ানো আজকের সকাল পুরোটা শহর জুড়ে। অবশ্য তা ঠাউর করতে পারবেন না মফস্বল শহরের বাসকৃত লোকজন। একতলা দোতলা একসাথে হাড্ডাহাড্ডিভাবে দাঁড়িয়ে থাকা বিল্ডিংয়ের মানুষগুলো প্রকৃতি শীতের আমেজ খুব কম পায়। বড় বড় দাঁড় করানো সেই অট্টালিকাগুলো শুষে নেয় যেন শীত শীত আমেজ। তার সাথে এই আলসে শহরের বাঙালি শীত মানে মাঘের শেষ পণের কে উপলব্ধি করে শুধু। কারণ আজ তাদের জীবন চার দেয়ালের রুম আর ফোন, ইন্টারনেট, এতেই বিশ্ব জয় করে নেয় তারা। সকাল 8টা, কমফোর্টের নিচে আরামদায়ক উষ্ণতা অনুভবের তীব্রতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দুজন দম্পতি। গভীর নিদ্রায় তারা। তাদের এই আরামদায়ক মোমেন্ট নষ্ট করে বেজে উঠল অ্যালার্ম ঘড়ি। তন্ত্রাচ্ছন্ন হলো কিছুটা দুজনের। ভ্রুজোড়া কুঞ্চিত হয়। পিল পিল করে চোখ খোলে নিধি। ভালো করে ঘুমটা ভেঙে আসতেই চোখে রাখে পাশে শোয়া ফাহাদের পানে। চোখ মুখ কুঁচকে রয়েছে তার। নিধি আড়মোড়া ভেঙে উঠতে গেলে পারে না সেটা, কারণ তাকে ধীর ও কঠিনভাবে বাঁধনে রেখেছে ফাহাদ। নিধি কিছুটা উপুর হয়ে ফাহাদকে ডাকল, ফাহাদ শুনছেন? ছাড়ুন আমাকে। বেলা 10টা গড়াতে চলল। নিচে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে হবে তো নাকি? কিন্তু না। এই কথা বলার পরে ফাহাদ আরও তাকে জড়িয়ে ধরে তার চওড়া বক্ষ পাঁজরে। নিধি বিরক্ত হলো খুব। এটা যেন নিত্যকার ঘটনা হয়ে উঠেছে। তীব্র রাগ নিয়ে মাথা উঠে ফাহাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নিধি। না, তার কোনো হেলদোল নেই। নিধি এবার রেগে গিয়ে ফাহাদের কোমরের কাছে সুরসুরি দিতেই তরাক করে নিধিকে ছেড়ে দিয়ে এক হাত দূরে সরে যায় ফাহাদ।
বিশ্ব জয় করার মতো হেসে ওঠে নিধি। ফাহাদের তন্দ্রা ঘোর কাটল। ভালো করে বিষয়টা বুঝে উঠতে একটু সময় লাগলেও পরে ফাহাদ খেপে ফুঁসে ওঠে। আচমকা নিধির হাত টেনে তার নিচে ফেলে গলায় মুখ গুজে শুয়ে পড়ে ফাহাদ। নিধি যেন এবার মহাবিপদে পড়েছে। খেপাসার খেপেছে। নিধি দুবার ফাহাদের কাঁধ ঝাঁকাতেই মুখ তুলল সে। নট ফেরবো, তোমার এই কাজটা যে আমার পছন্দ নয় জানো না? তো কি করব বলেন? গত 3 বছরেও তো আপনি শুধরাচ্ছেন না। সকাল সকাল আমাকে যন্ত্রণা না দিলে হয় না। আমাকে ছাড়ুন, ব্রেকফাস্ট তৈরি করতে হবে। নিধি চিরবির করে কথাগুলো খই ফোটানোর মতো বলে ওঠে। ফাহাদ নাক লাফায়, মুখটা গম্ভীর করে তৎক্ষণাৎ। তাই করিম ভিলায় স্টাফের অভাব নেই বউ, তারা নিশ্চয়ই বসে থাকবে না। আর হলো যন্ত্রণার কথা, সারা রাত তুমি আমাকে যে ধরনের প্যারা দাও, এটা ধরলে সকাল তো কিছুই না। কথাটা বলে ওষ্ঠধয় নির্বিঘ্নে এগিয়ে দেখালো ফাহাদ। সূক্ষ্ম খোঁচাটা কোন দিক দিয়ে দিয়েছে তা মস্তিষ্কে ফুটে উঠতে তাড়াক করে। লজ্জায় মুখ লাল হলো নিধির, তবুও দমল না সে। সত্যি আপনি প্রতিদিনই আমাকে 9টা পর্যন্ত আপনার কাছে জোর জবস্তি করে ধরে রাখেন। আমি ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে আপনি এসে হাজির হন, আর বাবার সাথে ঝগড়া করতে করতে না খেয়ে অফিসে যান। তার কারণ হলো আপনি আমার হাতের খাবার ছাড়া আজকাল শেফদের বানানো কিছুই খান না। আমি যেহেতু লেট করে উঠি, আপনি ব্রেকফাস্ট করেন না, আর আপনি যাবার পরে মায়ের মুখে এই সব বাণী শুনতে শুনতে দুপুর করায়। 3 বছর ধরে এটাই হয়ে আসছে। একদমে কথাগুলো বলে থামে নিধি, বড় নিঃশ্বাস ফেলে সে। ফাহাদ তার কথার বিপরীতে টান টান হয়ে বলে ওঠে, তা তো বলবেই। স্বামীর জন্য সামান্য নাস্তাটা সময় সাপেক্ষে রেডি করতে পারো না তুমি, তা তো শুনতেই হবে। নিধি যেন কপাল চাপড়ায়। কয়ে যাবে সে? এ লোক ধরিবাজ একটা, নিজেই তো তাকে সুযোগ দেয় না, আবার নাস্তার টেবিলে ঠিক অভিযোগ তোলে দেয় নির্বিঘ্নে। তাহলে এখন আমাকে ছাড়ো, আপনার সেবা করতে হবে যে, অফিসে যেতে হবে আপনার, না হলে ফের বাবার সাথে ঝগড়া করতে হবে। মন চাইছে না, আর একটু প্লিজ থাকো। কথাটা বলে নিধির গলায় ফের মুখ গুজে রইল ফাহাদ। নিধি দীর্ঘশ্বাস ফেলে বলে, কোনো কাজ হবে না আর। পেরিয়েছে প্রায় 3 বছর। একই স্বভাব ফাহাদের। এই লোকটাকে কোনো কথাই শোনাতে পারে না সে। নিধি ফাহাদের নিকট থেকে চোখ সরিয়ে স্থির করে কুয়াশার নির্বিচ্ছিন্ন সকালের একটুখানি এক ফালি রোদের দিকে, যা উইন্ডোর কাজ ভেদ করে আশ্রে পড়েছে ফাহাদ নিধির সুখের ঘরে। নিধি ফাহাদের মাথায় হাত বোলায়। এই লোকটা তার অন্ধকার জীবনের এক ফালি চাঁদের আলো। সে জীবনে না আসলে হয়তো পুরো জীবন অন্ধকারে নিমজ্জিত থাকতো। তার জীবনের সবচেয়ে বড় উপহার হলো ফাহাদ। অটোয়া শহরে শীতের আবির্ভাব হয়েছে কয়েকদিন যাবৎ। গা হিম করা ঠান্ডা বাতাস এতদিন থাকলেও আজ যুক্ত হয়েছে তুষারপাত। সাদা সাদা পেঁজো তুলোর মতো কুচি কুচি বরফগুলো আশ্রে পড়েছে ঘরবাড়ি বিস্তর প্রান্তর জুড়ে। মুক্ত ঝরার মতো শুভ্র দানা তুষার কণাগুলো ঠাঁই নিচ্ছে ঘর জমিনে। সকাল থেকে নিজেদের অপরূপ চিত্র দেখিয়ে চলছে শহর জুড়ে। বছরের প্রথম স্নোফল সবাই উৎসাহের সহিত উপভোগ করতে যেন হাইওয়ে রাস্তা 2-1টা গাড়ি এখনো চলমান। এর মধ্যে একটা কালো BMW এই নিষিদ্ধ তুষারপাত কম হওয়ায় এখনও এগিয়ে যাচ্ছে নিজের গতিপথ অনুসারে। রাস্তায় তুষারের মিছিল বাড়ছে তড়িৎ গতিতে। এরই মধ্যে নিজের কাঙ্ক্ষিত জায়গায় এসে থামে BMW। এরই মাঝে পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে থামে আরেকটা গাড়ি। এর থেকে বেরিয়ে আসে ওভারলং কোট ও গলায় মাফলার এবং মাথায় টুপি পরিহিত লিও। ধীরে ধীরে এগিয়ে গেল সে গাড়িটির দিকে। গাড়ির কাজ ভেদ করে সামনের মালিককে দেখে হেসে উঠল লিও। বছরের প্রথম স্নোফলের উৎসবে তোমাকে স্বাগতম NSM। এবার তুমি গাড়ি থেকে নামছো না কেন? বাই দ্য ওয়ে, তুমি কি চাইছো আমি তোমাকে ফুল দিয়ে বরণ করে ভেতরে নিয়ে যাব? তাহলে সরি, আমি তা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। আমার কাছে এখন এগুলোর সময় নেই। ভেতরে মানুষটা খুর হাসলো। সাইড থেকে কোটটা গায়ে জড়িয়ে গাড়ি থেকে নেমে আসে সে। অতঃপর গম্ভীর দৃষ্টিপাত করে সামনে দাঁড়ানো লিওর দিকে। অতঃপর মুখ বাঁকিয়ে গমগমে আওয়াজে বলে, এসব নমনীয়তা সঞ্চারিত শুধু। তোমার ওয়াইফ চিছা পর্যন্ত রাখো লিও। আমাকে এসব দেখিও না। ফের লোক আমাদের গে উপাধি দিয়ে দিবে নির্ঘাত। লিও হাসলো চোখ বন্ধ করে, মজা নিয়ে বলে উঠল, সো হোয়াট, লোকে করুক এসব মজা।
আমরা কেন কানে দেবো এসবে? একটু তো নমনীয়তা ভাব দেখাতেই পারি, বিকজ আই এম ইউর বিজনেস পার্টনার। কথাটা বলে কিছুক্ষণ পরে চোখ মেলে সামনে কাউকে পায় না লিও। ফুস করে দীর্ঘশ্বাস ফেলে যেতে যেতে বলে, ওহ কামন নাভান, রাগ করলে নাকি? আমি তো মজা করছিলাম। অটোয়া শহরের বেশ নামি দামি বিজনেস ক্লাসিক ব্লু ফেরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা। অত্যাধুনিক অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে এই রেস্তোরাঁটির কারুকাজ এখানে বেশিরভাগ বিজনেসম্যানদের মিটিং করা ফেভারিট জোন। নাভান আর লিও ভেতরে গিয়ে তাদের বাকি ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটা জরুরি তলবে সবাই একত্রে হাজির হয়েছে আজকের এই তুষার ভরা দিনে। লিও 2 বছর ধরে নাভানের কোম্পানির সাথে কাজ করছে। অতি গুরুত্বপূর্ণ মিটিং সেটা। সময় গড়ায় মধ্যাহ্ন দুপুরে। মিটিং শেষে গম্ভীর মুখে বসে আছে নাভান, সাফরান আর লিও। অত্যাধিক গম্ভীর হয়ে আছে তিনজনেরই মুখ। খানিকটা সময় পার হতেই নাভান চিরবির করে রেগে ওঠে, বলে, কতটা গুরুত্বপূর্ণ ডিল ছিল সেটা? ডিল সাকসেসফুলি পার করার পরেও ক্যান্সেল করতে পারো কি করে? লিও আর সাফরান একে অপরের দিকে তাকালো। তপ্ত মুখের নাভানকে নেভানোর ব্যবস্থা তাদের নেই। সাফরান পিরোস গলায় বলে উঠল, অদিত আমার থেকে ভালো অ্যামাউন্ট অফার করেছে তাদের। নাভানের চোখ সচল হলো। লস, সব জায়গায় লস দিয়ে রেখেছে এই মেয়ে। মস্তিষ্কের স্নায়ু কোষগুলো জল করে ওঠে গেল তৎক্ষণাৎ। নাভানের ভয়ঙ্কর গাম্ভীর্যের সঙ্গে পাল্লা দিতে চাইল না সাফরান। কফির কথা বলে তড়িঘড়ি করে উঠে চলে যায় সে। নাভান গম্ভীর মুখে বলে, আর কত ওকে চান্স দিব লিও? সেই থেকে আমাদের পেছনে পড়ে আছে ওই পিসটা। তুমি জানো না নাভান, ওর হাত কত বড়। বড় বড় আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের হাতে নিয়ে চলে, বিকজ তাদের বেবি গার্ল বলে কথা। ও আর কত নিচে নামতে পারবে লিও? আর কত? লিও তৎক্ষণাৎ ব্যাপী হতে নিশ্চুপ থেকে আচমকা বলে উঠল, লাস্ট মান্থ ওর সাথে হঠাৎ করে দেখা হয়েছিল। তোমার কথা জিজ্ঞেস করে বলে উঠেছিল বাংলাদেশের সাথে তার ঢের হিসেব নিকেশ বাকি আছে। সে সব কমপ্লিট না করে তোমাকে মুখ দেখাবে না। নাভান দাঁতের ফাঁকে গর্জন তুলে ফিস ফিস করে বলে ওঠে, রিডিকিউলাস, ওর মতো মেয়েকে আমি মৃত্যুর আগে দেখতে চাই না। নাভান দীর্ঘশ্বাস ছাড়ল, চোখ রাখলো বাইরে কাজ ভেদ করে শুভ্র নির্মল সাদা তুষারকুচির দিকে। হতাশায় ভেতরটা হাহাকার দিয়ে উঠল তার। অদিতির সাথে বাংলাদেশেই তার শেষ দেখা হয়েছিল। গত 3 বছরে আর তাদের দেখা হয়নি। অদিতি আড়ালে থেকেই তার উপর নজর রেখেছে যেন প্রতিনিয়ত। কারণ এখন তার শত্রুর নজর অন্যদিকে। আচমকা ইনায়ের চেহারাটা চোখের দৃশ্যপটে ভেসে উঠল যেন হৃদগহীনের কোণে আলোড়ন তৈরি করে মুহূর্তে। সদা বিরাজমান প্রশ্ন মনের কোণে ঘণ্টা বাজিয়ে তুলে নির্বিঘ্নে, ইনায়া ভালো আছে তো? অপর পক্ষে সত্তা কুটিল হেসে বলে ওঠে, সে তো আছেই বেশ, কারণ তাকে ভালো রাখার মানুষটাই এমন। নাভানের হতাশা ব্যক্ত করা মুখটা দেখে লিও ভাবল, কিছু কিছু মানুষের জীবনে সুযোগ একবারই আসে, তা হাতছাড়া করলে আর পাওয়া যায় না সেই সুযোগ। লিও দীর্ঘশ্বাস ফেলে নাভানের দৃষ্টিতে চোখ রাখে। অনেক অস্থিরতা মনস্তব জড়িয়ে আছে সেটাতে। হয়তো ইনায়ের কথা মনে পড়ছে, এমনটা প্রায় হয়ে আসছে। আচমকা নাভান জিজ্ঞেস করে উঠল, জিসা কেমন আছে? চেক আপ করা হচ্ছে তো ঠিক মতো? এই তো ভালোই আছে, শুধু নতুন জনের আগমনের অপেক্ষায়। ব্যস্ত রাস্তা, ব্যস্ত মানুষজন, আর ব্যস্ত শহর। জীবিকা নির্বাহের আপ্রাণ চেষ্টায় ব্যস্ত জনগণ। নিজেদের মতো চলে ফিরেছে তারা। এ শহরের প্রতিটি সাধারণ মানুষ বেঁচে থাকার তাগিদে প্রতিটি দিন নিজেদের একই পদ্ধতিতে জীবনকে এগিয়ে নিয়ে চলছেন। যার যার মতোই ছুটছেন দূরত্বপনার সহিত। দুপুরের সময় কোচিং সেন্টারের বাইরে কারোর জন্য অপেক্ষাকৃত ইনায়া। শরীরে সি গ্রিন কালারের একটা সালোয়ার স্যুট, দুধে আলতা গায়ের রংটা যেন বেশ মানিয়েছে। ভ্রুকুটি কুঞ্চিত করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সামনে। পাশে এই বিশাল বড় সাইনবোর্ড, প্রজ্ঞা কোচিং সেন্টার। পাশ কেটে কত স্টুডেন্ট সালাম জানিয়ে বিদায় নিচ্ছে। ইনায়ার সেদিকে খেয়াল নেই। বিরক্ত হয়ে কিছুক্ষণ ওয়েট করলো রিক্সার জন্য, কিন্তু আশ্চর্য, এতক্ষণ সে রিক্সা ফিরিয়ে দিলে এখন আর কোনো রিক্সাই পাচ্ছে না। আজ প্রচুর রাগ হলো ইনায়ের। পাশে হতদন্ত হয়ে ছুটে এলো রায়া। তারপর ইনায়ের গম্ভীর মুখের দিকে চেয়ে বলে ওঠে, ফাইনালি কোচিং থেকে 1 সপ্তাহের ব্রেক নিতে পারবো।
আমি খুব এক্সাইটেড। আর তুই মুখটাকে আমার ভোঁতা করে কেন রেখেছিস? এনায় উত্তর দিল না, মনটা খারাপ করে সামনে তাকিয়ে। রায়া হয়তো বুঝলো, মুখ বাঁকিয়ে ফোন বের করে ইনায়ের দিকে এগিয়ে দেয়। তোমার নেতা সম্মেলনে এখানে মুখ ভার করে রাখলে কি হবে? ইনায় এবার কথা ঘোরালো। সানিয়ার বেবিকে দেখতে যাবি? আজ না, কালকে চল। ইনায়া সম্মতি জানালো। তারপর দুজনে একটা রিকশায় করে চলে যায়। যাত্রাপত্রে ইনায়া একটা জায়গায় নেমে পড়ে। রায়া হাসলো। কিছু না বলে সে একাই ফ্ল্যাটের দিকে গেল। সানিয়ার বিয়ে হয়েছে 2 বছর। সে এখন এক বাচ্চার মা। ইনায়া আর রায়া এখন অন্য জায়গায় একসাথে থাকে। দেখতে দেখতে তাদের কোচিং সেন্টারটা অনেক বড় করেছে তারা। ইনায়া অনার্স শেষ করেছে। ছোট বড় বাচ্চাদের সাথে তাদের সময় ভালোই কাটে। রায়া মোটামুটি খুব ভালো বন্ধু হয়ে গেছে এতদিনে। এই শহরে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি এখন ইনায়ের বেশ আছে। শীতের দিন হলেও দুপুরে খুব প্রখর রোদে হেঁটে ইনায়ের অবস্থা নাজেহাল। ইনায়া সাইড ব্যাগ থেকে রুমাল বের করে মুখটা মুছে নেয়। রাস্তার পাশে বিশাল বড় মাঠ। প্রচুর সংখ্যক লোকজনের ভিড় সেখানে। মাইকে তীব্র কণ্ঠের ভাষণ। রাস্তায় পার্ক করা অনেকগুলো গাড়ি। মাঝখানের কালো গাড়িটা দেখে তৎক্ষণাৎ মুখ বাঁকল সে। মাঠের চারদিকে বড় দেওয়াল টানা। অপর পাশে বসার জায়গা আছে সেখানে। এনায় দোকান থেকে কোমল পানীয় কিনে খেতে শুরু করলো। দোকানে হয়তো এমন দিনে এইসব কেনায় তাকে পাগল বলে আখ্যায়িত করছে মনে মনে। তাতে ইনায়ের কি? সাময়িক কোলাহলের পরে কানে বেজে ওঠে সেই চিরচিরতে কণ্ঠ। ইনায় থমকালো কিছুক্ষণ, মুগ্ধ হয়ে শুনল তার পৌরসভার বর্তমান মেয়রের বলা কথাগুলো। মাদকাসক্ত হয়ে তার কথাগুলো যে সর্বদা ইনায়ের নিকট ঠেকে। এই এক কঠিন রোগের রোগীতে আক্রান্ত হয়ে যাচ্ছে দিনকে দিন, যা থেকে সে চাইলেও বের হতে পারবে না। কই, আগে তো এমন লাগতো না। ভালো লাগার প্রখর বিদ্রুপাত্মক হয়ে আছে আজকাল। এনায় মৃদু হেসে আনমনে অতঃপর বিড়বিড় করে বলে, সে কি জানে হয়েছে দগ্ধতার প্রেম দহনে। এনায় হাসি আরো প্রসারিত হয়েছে। আজকাল জীবনটা বড্ড ভালো লাগে তার কাছে। আগে তো এমন ছিল না। আচানক ইনায়ের মুখে আধার নেমে আসে। এই ভালো লাগাগুলো যে তার ভাবতেও মানা। মনের ভিতর বড্ড ভয় জেগে বসে। কারণ প্রথমে হারিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়েছিল সে। এখন হারাবার ভয়ে ততষ্ট ভঙ্গিতে 4 বছর পূর্বের স্মৃতি হানা দেয় মস্তিষ্কে তার। গাড়ির সাইরেন বেজে ওঠায় ধ্যান ভেঙে যায় ইনায়ের। সাই সাই করে চলে যাচ্ছে পার্কিং করা একের পর এক গাড়িগুলো। এনায়ের চোখ থাকে নতুন মার্সিডিজ গাড়ির দিকে। তার কালো কাজ ভেদ করে কাউকে খোঁজার প্রয়াস চালায়, কিন্তু হয়ে ওঠে না আর। লোকটা কি চলে গেল? সময় গড়ালো আছরের দিকে। আস্তে আস্তে ভরাট সমাগম শূন্য হয়ে যায়। এনায় মলিন মুখে অন্যদিকে তাকিয়ে উঠে যাওয়ার জন্য উদ্যোগ নিতেই পাশ থেকে একটা কর্কশ গলার ধমক শুনতে পায় সে। যাচ্ছ কেন? আরো কিছুক্ষণ থাকো। সন্ধ্যা হবার পরে একেবারেই চলে যে। এনায় আবার ভীতু চোখে পাশে তাকায়। কালো পাঞ্জাবি পরা, মুখে মাস্ক লাগানো জায়ান্টকে দেখে চমকালো না একটু। চোখ দুটি সচল হলো তার। রাগের বহিঃপ্রকাশ ঘটালো মুখমণ্ডলে। জায়ান ধীর গতিতে ইনায়ের সামনে দাঁড়িয়ে লো ভয়েসে বলে ওঠে, আমার বোকা হরিণী, এত কেন যাতনা দাও আমাকে? আর আপনি যে আমাকে জ্বালিয়ে দিচ্ছেন তার বেলায় কি? জায়ান হাসলো। বুঝলো ইনায়ের রাগ হয়েছে বেশ। এদিকটায় আপাতত শুনশান হয়ে আছে। জায়ান আচমকে জড়িয়ে ধরে এনায়াকে। এনায়া কিছুটা চমকে ওঠে। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, অভিযোগের স্বরে বলে ওঠে, গত 1 সপ্তাহে ফোন ব্যতীত সামনাসামনি আমাদের কোনো কথা হয়েছে জান? গতকালে তো বললেন আজকে পুরো বিকেলটা আমার জন্য বুকিং করেছেন, আর রাত পেরোতেই ভুলে গেছেন। জান দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আচমকা হয়ে গেছে আজকের সম্মেলন। তোমাকে অনেক ফোন দিয়েছি, কিন্তু সেটা বোধহয় তোমার দৃষ্টিগোচর হয়নি। এখানে তোমাকে দেখে জাস্ট ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি। হ্যাঁ। এনায় মুখ তুলে জায়ানের দিকে তাকালো। জায়ান অতি আদুরে ভঙ্গিতে বলল, আমার লাইফটা অনেক রিস্কি। এর জন্যই বলছি, আমার কাজের আশেপাশেও থেকো না। কারণ নজর হয়ে গেলে কিন্তু পিঞ্জিরার বন্দি পাখি হয়ে থাকতে হবে। তখন কিন্তু এখনকার মতো মুক্ত পাখি হয়ে ঘুরতে পারবে না। তাহলে ছেড়ে দিন না এই রাজনীতি জনসংযোগ। আমরা আমাদের মতো বেঁচে থাকবো। ইনায়ের কথায় জান ভ্রুকুটি কুঞ্চিত করে তাকালো তার দিকে। অতঃপর শান্ত গলায় বলে ওঠে, রাজনীতি তো আমার রক্তে মেশানো, তা কি করে ছাড়বো? কেন, ফাহাদ ভাই তো নিধির এক কথায় রাজনীতি থেকে সরে এসেছেন। আপনি কেন পারলেন না? এ আমার প্রতি ভালোবাসা আপনার? সব ঢঙের কথা।
আচমকা জায়ানকে সরিয়ে দিয়ে ইনায় উল্টো হাঁটা দেয়। জায়ান হতভম্ব হলো কিছুক্ষণের জন্য। বিষয়টা বুঝে আসতেই ইনায়ের দিকে এগিয়ে যায়। গোধূলির শেষ বিকেল। গোধূলির আলো মাখা আকাশপটের উপরে পড়ে সেইটুকুই রঙিন আলো জানান দিচ্ছে। সামনে ঘনিয়ে আসছে শীতের কুয়াশাময় সন্ধ্যা। ঠান্ডা লাগছে ঢের। সময় মাত্র কিছুক্ষণ। এই লালচে আলো মাখা শেষ গোধূলির রাস্তা ধরে ইনায় মুখ ফুলিয়ে হেঁটে চলেছে। পেছনে জায়ান হাসছে। ইনায় পিছু ফিরে শাসানু ভঙ্গিতে বলে ওঠে, খবরদার নেতা সাহেব, পিছু আসলে কিন্তু জনগণের মার খাওয়াবো। জায়ান চমৎকার হাসলো। বুক ফুলিয়ে বলতে শুরু করে, পাবলিক তার নেতাকে মারার সাহস সহজে রাখে না হরিণী। ইনায় কিছু বলল না। জায়ান ইনায়ের হাত এবার জোর করে ধরে নিয়ে যেতে লাগলো। ইনায়া রাগ দেখালো না। গাড়ির কাছে আসতেই ইনায়াকে খুব জোরে জড়িয়ে ধরে জায়ান। নিজের বক্ষ জোরে ইনায়াকে চেপে ধরে ফিস ফিস করে বলে ওঠে, আমার ভালোবাসার পরিমাণ যে কতটুকু তা তুমি মাপকাঠি দিয়ে পরিমাণ করতে পারবে না হরিণী। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে, যা জায়ানের হৃদকহিনে ঝড় মেঘ ডেকে তুলে তৎক্ষণাৎ। জায়ানের কণ্ঠ গম্ভীর হয়, গরম অস্থির তোলপাড় গলায় বলে ওঠে, দ্বিতীয়বার আমার ভালোবাসাকে আঙুল তুলে কথা বললে সেটা আমি মেনে নেব না। নিধির বারান্দার সাথে লাগাওয়া শিউলি ফুলের গাছটা এখন আর সেখানে হেলেনি। ঝড়ের কবলে পড়ে ভেঙে গেছিল কয়েক মাস আগে। তারপর লোক দিয়ে গুড়ি পর্যন্ত কাটিয়ে ফেলেছিলেন সোহানা মির্জা। গুড়ি থেকে নতুন পাতা গজিয়েছে, নতুন ডাল মেলেছে। সোহানা মির্জা গাছে পানি দিতে দিতে শিউলি গাছটা পরক করলেন। মেয়ের কথা হঠাৎ করেই মনে হয়ে গেল তার। সকালে স্নিগ্ধ ঠান্ডা বাতাসের সাথে ভেতর থেকে গভীর নিঃশ্বাস বেরিয়ে আসে সোহানা মির্জার। নিধি সংসারী হয়েছে, ছেলেটাও বিদেশে। কিছুটা মন খারাপ নিয়ে কেটে যাচ্ছে নাহিদ মির্জা আর সোহানার দিন। শরীরের চাদর ভালো করে জড়িয়ে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে সোহানা মির্জা বাড়ির দিকে গেলেন। নাহিদ মির্জা গত 1 বছর যাবৎ অফিসের ঝামেলায় নিজেকে আর চড়ান না। আজকের শরীরও ভালো না। সোহানা মির্জা হতদন্ত পায়ে রুমে ঢুকলেন। নাহিদ মির্জার ঘুম ভেঙে গেছে। ঈশানের সাথে অফিসের বিষয়ে কথা বলছেন তিনি। সোহানা মির্জা স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরে ছুটলেন। নিপা আজমার মির্জা ওমরা করতে গিয়েছেন আজ 7 দিন। সোহানা মির্জা নিয়ম না মাফিক নিচে আয়শা মির্জার রুমের দিকে চোখ বোলালেন। রান্নাঘরে শব্দ হতে আবারও ছুট লাগালেন তিনি। কোমরে আঁচল গুজে রান্নায় ব্যস্ত তিথি। সোহানাও হাত বাটলেন তাতে। কাজের এক ফাঁকে সোহানা শান্ত গলা শুধালো, আজ একবার যাবো ও বাড়ি, তুমি যাবে আমার সাথে? তিথি জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো সোহানা মির্জার দিকে। কিছুক্ষণ চুপ থেকে সোহানা বিরস গলায় বলে ওঠে, নিধির জন্য মনটা কেমন করছে, সেই কবে একবার দেখা হলো। তিথি ইশারায় সম্মতি প্রকাশ করে। সোহানা স্মিত হেসে ওঠেন। তিথির মাথায় হাত বুলিয়ে কাজে মনোনিবেশ করলেন। খাবার টেবিলে নাহিদ মির্জা আর ঈশান শুধু কাজের কথায় ব্যস্ত ছিলেন। কি এক অফিসের ঝামেলা। সোহানা মির্জা আর তিথি নিজের মতো ছিলেন। কোনোরূপ কথা হয়নি তাদের মধ্যে আর। আজকে রোদেরা লুকোচুরি করছে যেন। একবার দেখা করিয়ে মুহূর্তেই পালিয়ে যাচ্ছে। তিথি যেন বিরক্ত হলো তাতে। ছাদে শুকাতে দেওয়া কাপড়গুলোর দিকে একবার তাকিয়ে এসে দীর্ঘশ্বাস ফেলল। ওয়াশিং মেশিন দিয়ে আজকে সারাদিন কাপড় ধুয়ে মেলে দিয়েছে, কিন্তু রোদের দেখা কই। বিকালের দিকে বাড়ি যেতে হবে, ফিরতে ফিরতে রাত হবে। তিথি শব্দ করে নিঃশ্বাস মাটিতে ফেলে পেছনে ভিড়কে চমকে উঠল। আচমকা দৃষ্টি ফেলল পেছনে। ঈশান হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। তিথির মুখটা মৃদু মেলে ওঠে। ঈশান আলতো হাতে তিথিকে জড়িয়ে ধরে। এই দুপুরবেলা একা একা ছাদে কি করছো? জানো, দাদি বলতো ভর দুপুর আর রাত করে ছাদে গেলে পেতনি ভর করতে পারে, বুঝলে? ঈশান কথাটা শেষ হতেই দুজনেই হেসে ওঠে। আচমকা মনটাও খারাপ হলো দুজনের। ঈশান মুখ মলিন করেই বলে ওঠে, জানো, তোমার আমার বিয়ে নিয়ে যতটা না খুশি ছিল, তার চেয়ে বেশি ভয় ছিল দাদির কথা ভেবে। তার সাথে আমার লেগে যেত দৈনিক 3 বার। কিন্তু কিছুই বলল না। চোখ দিয়ে অশ্রু টলটল করছিল। আয়শা মির্জার কথা মনে হলে এখন তার হৃদয় থমকে যায়। ঈশান টপিক চেঞ্জ করে মৃদুভাবে ডেকে বলে, আজও কি আমার সাথে কথা বলবে না? কতদিন তোমার কণ্ঠ শোনার জন্য আমার ভেতরটা হাহাকার করছে, তা কি তুমি জানো? তিথি আচমকা ঈশানের বুকে মাথা দিয়ে কেঁদে ওঠে। ঈশান যেন আবারও ব্যর্থ হলো। ব্যর্থ হৃদয় নিয়ে তিথির চিৎকারের প্রতিটি শব্দ মনোযোগভাবে শুনতে লাগলো। তিথি চিৎকার করলো সে নির্বিকার।
তা সম্ভব নয়। তা কেন আবদার করে ঈশান? সে কি জানে না তিথি সেই বিষাদ জাগরী রাতের মুহূর্ত তাকে কঠিন করে পোড়ায়? সে কি বোঝে না? ঈশান দু হাতে তিথির মুখ তুলে ললাটে দীর্ঘ চুমু টেনে তার চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তিথি অনেক চেষ্টা করল স্পষ্ট করে ঈশানের নামটি মুখে নিতে, কিন্তু পারল না। এ যে হবার নয় আর। ঈশান মৃদু হেসে নিজের উষ্ঠজোড়া ছোঁয়ায় তিথির উষ্ঠদয়ের সাথে, অতঃপর বিড়বিড় করে বলে ওঠে, তুমি বাকি জীবন এভাবে আমার নাম মুখে নিও। এই নিশ্চুপ তুমিটাকে আমার একটুও ভালো লাগে না, একটুও না। যা তো নয়, বিদীর্ণ হওয়ার তিথি যেন একটু শান্ত হয়। মানুষটা তাকে ভালোবাসে, কোনো ভুল করেনি সে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় তার। ঈশান তাকে তার চেয়েও বেশি ভালোবাসে, তা যেন এখনো কথায় কাজে বুঝিয়ে দেয় প্রতিনিয়ত। সেদিনের দুর্ঘটনায় তিথির জীবনে বড় প্রভাব ফেলেছিল। গাড়িটা জোরে ব্রেক করায় পেছন থেকে সামনে অনেক জোরে এগিয়ে এসেছিল তিথি। দাঁতে দাঁত প্রচুর জোরে লাগায় তিথির জিহ্বা উপরের কিছুটা কেটে গিয়েছিল। তাতে তিথির কথা অনেকটাই অস্পষ্ট হয়েছে। নিজের এমন পরিবর্তনে কথা বলাই কমিয়ে দিয়েছে তিথি। নিজের মধ্যে মানসিক চাপের খুব বাজে প্রভাব ফেলেছে সে। ঈশান সর্বদা চেষ্টা করে তিথিকে খুশি রাখার। ঈশান নিধিকে এবার পাজা করে তুলে নিল। তিথি এবার অস্ফুট স্বরে জিজ্ঞেস করে, কোলে নিলেন কেন? আমি খুব টায়ার্ড বউ, একটু বিশ্রাম নিতে হবে। তিথি ভ্রু কুচকে তাকালো ঈশানের দিকে। যার হলো, আপনি বিশ্রাম নিন, আমাকে কেন টানছেন? ঈশান যেন তার কথার মানে বুঝল। সে সিঁড়ি দিয়ে নেমে নিচে নামতে নামতে মুচকি হেসে বলে, তোমাকে লাগবে আমার, তোমাকে কোলবালিশ হিসেবে তোমাকে এখন পাশে লাগবে আমার। মানুষের ভিড় কোলাহল, যানজটের হর্ন সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি। ইনায় বাস স্টপে দাঁড়িয়ে আছে। বাস আসার নামগন্ধ নেই কোনো। চারদিকে প্রচুর ধুলাবালি। শীতের দিনে রাস্তাঘাটে এই একটা সমস্যা। ইনার মুখে কিছুটা রাগের আদল, প্রচুর বিরক্তও বটে। হাতে লাগানো রোলেক্সের ঘড়িটির দিকে তাকিয়ে সময় পরখ করল সে। বেলা 11টা বেরিয়ে গেছে। আজ রায়া আর সে সানিয়ার বাসায় যাবার জন্য বেরিয়েছিল। পথে জায়ানের কল আসে, শীঘ্রই করিম ভিলায় তাকে আসতে বলে। ইনা অবাক হলো, রাগও হলো কিছুটা। আচানক বাড়িতে ডাকার মানে কি? প্রায় উদাস মনে একটু ঘুরে ফ্ল্যাটে ফিরে গেল। ইনায়ও এবার জায়ানের উপর রাগে কিছুটা। মুখ ফুলিয়ে পাশে তাকাতেই বাস স্টপের পিলারের দেয়ালে জায়ানের ছবির পোস্টার দেখে ইনায়া। কোনো মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে তো হয়তো। ইনায়া বড় নিঃশ্বাস ফেলে। বাস আসাতে তড়িঘড়ি করে বাসে উঠে ইনায়া। গাড়ির দরজার সাথে জানালার পাশের সিটে বসে ইনায়া। কিছুক্ষণ পরে বাস চলতে শুরু করলো। ইনায়া সিটে হেলান দিয়ে কোলে ব্যাগ রেখে তাতে হাত বসে থাকে। আচমকা চোখ যায় হাতের অনামিকা আঙুলে জলজল করা স্বর্ণের ডায়মন্ড খচিত রিংটার দিকে। মুখে হাসির রেখা ফুটে ওঠে ইনায়ার। মানে 2 বছর আগে সেই দিনটির কথা, যেদিন এই রিং পরিয়ে জাহানুকে বাগদত্তায় স্বীকৃতি দিয়েছিল। মোটামুটি ঘটা করেই তাদের বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। এনার স্বপ্ন চালানেই ফাঁকেই কাঙ্ক্ষিত জায়গায় অগ্রসর হতে থাকে তার যাত্রা বাহক। করিম ভিলাজ কিছুটা সাজগোজ বর রব। চারদিকে রমরমা ঝলকানো পরিবেশ। খাবার দাবারগুলোতে এলাহি কাণ্ড। সকাল থেকে ব্যস্ত হাতে সব কিছু সামাল দিচ্ছে নিধি। সাথে মিনারা বেগমও রয়েছে। 2 শাশুড়ি বৌমার আজ কোনো অবসর নেই। মিনারা বেগম রান্নার এই দিকটা নিধির কাছে বুঝিয়ে দিয়ে মিজানুল করিমের কাছে গেলেন। মিজানুল করিম আর ফাহাদ হলরুমে একসাথে বসে আছেন। মিনারা তাগিদ দিল তাদের দুজনকে, আপনি কি এখনো বাড়িতে জানাননি কিছু? আর ফাহাদ তোর প্রাক্তন লোকদের কল করে দেখ কোথায় আছে। ফাহাদ একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ রেখে ফোন লাগায় জায়ানের কাছে। মিজানুল করিম এতক্ষণ গম্ভীর ভাবনায় মগ্ন ছিলেন। মিনারা কথায় যেন হুঁশ এলেন মিজানুল করিমের। স্ত্রীর দিকে তাকে গম্ভীর মুখে বলে ওঠেন, নাহিদ মির্জা জানিয়েছে যেটা ভালো হয় সেটাই করতে। তিথিরা আসবে একটু পরে। তাহলে তো হলোই, আপনি মুখ ভার করে আছেন কেন? মিজানুল করিম হতাশার সুরে বলে উঠল, ফাহাদ এইসব থেকে সরে এসেছে, তাতে খুব খুশি হয়েছিলাম। কিন্তু আবারও জায়ানের এইসবে জড়িয়ে যাওয়া খুব চিন্তায় রাখে আমাকে। ফাহাদকে দেখার জন্য জায়ান ছিল, কিন্তু ওর জন্য কে আছে? 3 বছরের 4 বার হামলা হয়েছে, এতেও ছেলের চোখ খুলে না। কি আর করার? ফাহাদ ফোনে কথা শেষ করে বাবা মায়ের উদ্দেশ্যে বলতে গিয়েও বলে না।
তাদের এই 3 বছর অনেক কথা বলেও বোঝাতে পারেনি ফাহাদ। তখনই বাড়িতে প্রবেশ করে ইনায়া। তাকে দেখে সবাই অমায়িক হাসলো। মিনারা বেগম নিধিকে হাঁক ছেড়ে রাখলেন। হতদন্ত হয়ে নিধি ছুটে আসলো। ইনায়া এদের ব্যস্ততা দেখে অবাক হলো কিছুটা। বাড়িতে এমন সাজগোজ রব দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আজকে ফাংশন আছে কোনো? নিধি উত্তরে মুচকি হেসে ইনায়ার হাত ধরে উপরে নিয়ে যেতে থাকে। মিনারা বেগম পেছন থেকে বলে ওঠে, তাড়াতাড়ি করো যেন, তারা একটু পরেই চলে আসবে। কে আসবে? কিসের আয়োজন? তাই ইনায়ের বোধগম্য হলো না। নিধি ইনায়াকে কালো রঙের পাথরের কাজের একটা ভারী চুড়িদার পরতে বলে। ইনায়ের অবাকের যাত্রা আরো চওড়া হলো যখন একটু পর ফাহাদ আর মিজানুল করিম তার কাছে একটা প্রস্তাব রেখে বসে। ইনা শীতের মধ্যেও ঘেমে নেয়, একাকার অবস্থা। কি বলবে উত্তরে বুঝে উঠতে পারছে না। অযাচিতভাবে ঠোঁট নাড়িয়ে কোনো রকম শব্দ করে তাদের উদ্দেশ্যে বলে উঠল, আজ এই মুহূর্তে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? মিনারা বেগম আর মিজানুল করিম একে অপরের দিকে তাকালেন। বিয়েটা 2 বছর আগেই হলে ভালো হতো ইনায়া। তোমার অমতের জন্য জায়ান আমাদের নিষেধ করেছিল তখন। মিনারা বেগমের কথা ইনায়ারা করল না। মিজানুল করিম বাদ সেধে বলে উঠল, থাক ইনায়া, যেহেতু চাইছে না তখন জোর করে কি লাভ? তার চেয়ে ভালো। ফাহাদ ইশারায় মিজানুল করিমকে চুপ থাকতে বলে। মিজানুল করিমের মুখের কথা মুখেই থেকে যায়। ফাহাদ ইনায়াকে সময় নিয়ে বলে ওঠে, তোমার জীবনে সাকসেসফুল হওয়ার জায়ানের মূল উদ্দেশ্য ছিল। এখন আর কি বাকি আছে ইনায়া? জীবনের রঙিন ধাপে যাওয়া ছাড়া। আজ আগটা হয়ে যাক, সামনে বড় করে রিসেপশন করা হবে। জানোই তো ওর পেছনে শত্রুরা হুমড়ি খেয়ে পড়ে আছে সে আগে থেকে। এখন তোর ক্ষমতা অন্যরকম। এনায় মাথা ঝাঁকালো। করিম ফিলা সবাই আজ আটঘাট বেঁধে নেমেছে। আজকে জায়ান আর ইনায়ার আকদ সম্পন্ন করতে চাইছে। আচমকা আজ হঠাৎ করে এমন সম্পর্কে বেঁধে যাবে, একটু ঘাবড়ে গেল ইনায়া। জীবনে প্রথম ঘাত পার করে এই সুখের রাস্তায় হাঁটতে যাবার আগেই ভয়ে মুখ শুকিয়ে যায় তার। ইনায়া নিজেকে ধাতস্থ করে মিনমিন করে বলে ওঠে, আসলে হঠাৎ এমন সিদ্ধান্তে আমি ঘাবড়ে গিয়েছি। অনেক প্রস্তুতির একটা ব্যাপার ছিল। সমস্যা নেই, আমি রাজি। সবাই যেন তৃপ্তির নিঃশ্বাস ফেলল। মিজানুল করিম মিনারা বেগমের সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। ফাহাদ এবার চমৎকার হেসে বলে উঠল, মেয়র সাহেব কিন্তু ভয়ের চোটে আপনার সামনে আসছেন না। মূলত আমরাই হুট করে এই ডিসিশন নিয়ে জায়ান্টকে জানিয়েছিলাম। আর কত, তারও তো বয়স হয়েছে। জীবনের দ্বিতীয় পর্বে যাওয়া খুব জরুরি। ইনায়াম মনে মনে হাসলে। পাজি নেতা, তাকে ভয় পায়? সব ঢঙের কথা, কিন্তু মুখে প্রকাশ করল না সে। ফাহাদ নিধিকে বলেও গেল ইনায়াকে সাহায্য করতে। এতক্ষণে কালো চুড়িদারের দেখে ভ্রু কুচকালো। নিধি উচ্চস্বরে হেসে বলে ওঠে, ভাইয়া নিজে গিয়ে কিনেছে তোমার জন্য। তার নাকি খুব শখ তোমাকে রাজ্যের ব্ল্যাক কুইন বানাবে তার। ইনায়া কপাল চাপড়ায়। এই লোক শুধরাবে বলে মনে হয় না। দীর্ঘ 2 ঘন্টা সময় নিয়ে ইনায়াকে রেডি করে নিধি। সবশেষে নিজেই মুগ্ধ হয়ে বলে ওঠে, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। ছেলে হলে নির্ঘাত আমি নিয়ে পালাতাম। দুজনেই হেসে উঠল। নিধি তড়িঘড়ি করে নিচে নেমে যায়। বিয়েতে পার্টির কিছু বিশ্বস্ত লোককে ডেকেছে ফাহাদ। তারা এসে গেছে সেই কখন। খাবার দাবারের পাট চুকিয়ে বিয়ে পড়ানোর কাজ সম্পূর্ণ করতে চাইছেন মিজানুল করিম। স্টাফদের সবাইকে খাবার রেডি করার কথা বলে তিনি গেলেন জায়ানের খোঁজ করতে। নেতা সাহেবের আসার সময় হয়েছে। মিনারা বেগম জায়ানের সব কাপড় গুছিয়ে রাখছেন। তিনি জায়ানের মতের বিরুদ্ধে যাননি। ছেলের পছন্দকেই মেনে নিয়েছে। তিথি ঈশান এসেছে। সোনা মির্জা শেষ দিকে আর আসেননি। এনায়া চুপচাপ বসে আছে। মিনারা বেগম তাকে ডায়মন্ডের একটা নেকলেস পরিয়ে দিয়েছেন। কালো পাথরের ভারী লং চুড়িদার আর চকচকে ডায়মন্ডে ইনায়াকে অপসরার ন্যায় লাগছে। চুলগুলো বাঁধন ছাড়ার মতোই কোমর পর্যন্ত বিছিয়ে আছে। তোপারটা মাথায় ভালো করে টেনে দিয়ে ইনায়া দরজার দিকে লক্ষ্য করে। নিধি আর তিথি এগিয়ে এসে ঝটপট বলতে শুরু করে, এক্ষুনি বিয়ে হবে, কাজে আর রেজিস্টার আসছে, তৈরি হয়ে নাও। ইনায়া চমকালো। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। শীতের মধ্যে ইনায়ার এমন অবস্থা দেখে নিধি আর তিথি দৃষ্টি মেলালো একবার। জীবনের এমন পরীক্ষায় ইনায়া পার করে এসেছে একবার। তখন যেটা খুশির ছিল, এখন সেটা ভালো লাগা ভয় দুটোই কাজ করছে। কিছুক্ষণ পরে ফাহাদ ঈশান, মিজানুল করিম সহ কয়েকজন লোক আসলো। ইনায়ার ঠোঁট কামড়ে নিজের অস্থিরতা কমায়। প্রথমেই সাইন করে রেজিস্টার কমপ্লিট করে।
নিচে বসে সম্পূর্ণ কাগজ তারা ঠিকঠাক করে নিয়ে এসেছিল। কাজে বিয়ে পড়ানো শুরু করে। ইনায়াকে কবুল বলতে বলতে সে কিছুটা সময় নিয়ে কাঁপা কাঁপা গলায় কবুল বলে দেয়। সম্পূর্ণ অস্থিরতা ইনায়াকে আচানক ঘিরে ধরে আছে যেন। জীবনের হঠাৎ হঠাৎ এমন মোড় বদল তাকে বিভ্রান্ত করে তুলেছিল প্রথম থেকেই। লোকজন চলে যাওয়ার পর নিধি ইনায়ের কাঁধে হালকা স্বরে জিজ্ঞেস করে, তুমি খুব ভীষণভাবে কাঁপছো? ইনায়ের মুখ মলিন করলো, বিড়বিড় করে বলে উঠল, ভীষণ অস্থিরতা অনুভব করছি, না জানি কি হয় পরে। রাত হয়েছে অনেকটা। আজকেও হালকা তুষারপাত অব্যাহত রয়েছে। ফায়ারপ্লেসের আগুনে খানিক সময় শরীরটা উষ্ণতা অনুভব করলো। আচমকা নাভানের শরীর যেন কাঁপুনি দিয়ে যায়। গ্লাস থেকে কিছুটা ওয়াইন নিয়ে সেটা গলাধরকরণ করার আগেই সেখানে আগমন ঘটে লিও আর সাফরানের। দুজনের শরীর মোটা উলের লং কোট। দুজনেই নাভানের দুপাশে ধপ করে বসে পড়ল। নাভান ভ্রুক্ষেপহীনভাবে বসে ওয়াইনের গ্লাসে ঠোঁট লাগালো। সাফরান নাভানের পাশে বসে নিজের টুপি আর কোটটা খুলে রাখে। লিও মুখ গোমরা করে বলে ওঠে, আমাদের দেখে তো খুশি হওনি নাভান? বাড়ি বয়ে চলে এসে জিজ্ঞেস করছো খুশি হয়েছি নাকি? হ্যাঁ, সাফরানকে দেখে ভালো লাগলো, তোমাকে দেখে হতে পারছি না। তোমার এখন জিসার পাশে থাকা জরুরি। লিওর ঠোঁট উল্টে দিল। জিসা আজকে নিজের বাবার গ্রহে গিয়েছে। সিজারের আরও 15 দিন বাকি। একা একা ভালো লাগছিল না দেখে নাভানের এখানে আসা। সাফরান নাভানের কথার বিপক্ষে দুর্দান্ত শটের মতো বলে ওঠে, স্যার আজকে কি খুব বেশি ডিস্টার্ব লাগছে? এমনই মনে হচ্ছে আপনাকে, মনটা মনে হয় বাংলাদেশে পড়ে আছে। সাফরানের কথায় নাভান দীর্ঘশ্বাস ছাড়ল। ওয়াইনের গ্লাস রেখে হতাশ দৃষ্টিতে তাকালো দুজনের পানে। অতঃপর বিড়বিড় করে বলে ওঠো, কেমন এক অস্থিরতা ধেয়ে আসছে যেন। লিও আভানকে মৃদু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, তাহলে বাংলাদেশে যাও, বাবা মা পরিবারের সাথে সময় কাটালে ভালো লাগবে তোমার, নাকি যাবার প্ল্যান করে বসে আছো? নাভান হাসলো, কেন যেন মন স্থির করতে পারছে না। দুজনের দিকে ওয়াইনের গ্লাস এগিয়ে দিয়ে ফায়ার প্লাসের খানিক জ্বলতে থাকা আগুনের দৃষ্টি স্থির করে মান কণ্ঠে বলে ওঠে, জীবনটাই যেন কেমন। যা চেয়েছি তা পেলামই কই, যা পেয়েছি তা চাইলাম কই। আবার যেটাতে মন স্থির করেছে সেটাই মারাত্মকভাবে ক্ষতির স্বরূপ আমার কাছে ধরা দিয়েছে। তা কি ভাগ্য, না সব আমার ভুলের কারণ? গুমট পরিবেশ যেন আরো গম্ভীরতায় ছেয়ে গেল। লিও আর সাফরান কিছু বলার মতো খুঁজে পায় না। কিছু কিছু মানুষের জীবনটা এমনই, কিছু ভুলের মাসুল দিতে হয় অনেক। শুধরাবার চেষ্টা করলেও তা ঠিক করা যায় না। লিও মুস্কি হেসে জিজ্ঞেস করে, তাকে নিজের করে রাখার প্রয়াস করনি? নাভান এবারও চমৎকার হাসলো। তার হাসির মাঝে কষ্ট লুকিয়ে রয়েছে। লিওর দিকে তাকিয়ে হাসি মুখে বলে, ঠিক তা নয়। তাকে নিজের করে রাখায় তাকে মানানোর মুখ আমার ছিল না। তার কাছে ক্ষমা চাইনি, তাকে অনুরোধ করিনি আমার কাছে থাকার জন্য। যতবার সামনে গিয়েছি নিজেকে তার সামনে খুবই নিকৃষ্ট মনে হয়েছে। পরিশেষে চেয়েছি তার সুখের সন্ধান করা ভুল নয়, সে সুখে থাক, তারও সেটা অধিকার রয়েছে। নাভান কিছুটা থেমে আবার বলে উঠল, ডিভোর্স পেপারে সাইন করার সময় গুলোতে এনার দীর্ঘশ্বাস ব্যতীত কিছুই লক্ষ্য করিনি আমি। দাদি মারা যাবার পরপরই চলে আসতে চেয়েছিলাম, কিন্তু ডিভোর্সের শেষ কার্যকর পর্যন্ত অপেক্ষা করা জরুরি ছিল। শেষ দিন ইনাই আমাকে কি বলেছিল জানো? সাফরান আর লিও দুজনেই তাকালো। নাভান দীর্ঘশ্বাস ফেলে গেল সেদিনের অতীতে। তিথির বিয়ের 2 মাস পরে একটা লেকের পাড়ে দুজনেই দাঁড়িয়ে। সময়টা গোধূলি বিকেলের দিকে। দুজনেই হাত ভাঁজ করে সামনে তাকিয়ে। আচমকা নাভান জিজ্ঞেস করে, আজ থেকে সম্পর্কের বোঝা নেই তোমার উপর, যা তুমি একা যাতনার সহিত বয়ে এসেছিলে। ইনায়া হাসলো, কিঞ্চিত পরিমাণের বাকিয়ে হেসে ওঠে। নাভানের দিকে দৃষ্টি স্থাপন করে কাট কাট গলায় বলে ওঠে, 9 মাস খুব কম সময় ছিল না, যেখানে আপনার পরনারীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত প্রতিনিয়ত দেখে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অবলা নারীর মতো আপনার আশায় পড়েছিলাম। যেদিন বাড়ি ছেড়েছি সেদিন কবুলের জোরে মায়া ভালোবাসা সব শেষ করে এসেছি। এই জেনারেশনের আমার মতো এমন মেয়ে কই, যে স্বামীর আশায় এভাবে বসেছিল, হয়তো আমার স্বার্থে, আর নয়তো আমার অসহায়ত্ব, নইলে আমার আশায়, যেগুলো আমার আত্মসম্মানে ঘাত করেছিল, যার এক কারণ মামুনি। চোখ খুলতে সেসব ছেড়ে এসেছি।
ইনার চোখগুলো কথাগুলো বলে পিছু ফিরে একবার দেখে বলেছিল, ভালো থাকবেন নাবান। ভুল থেকে বেরিয়ে আপনি ভালো কিছু জীবনে পাবেন। নাবান ঠোঁট দুটি নারী অস্ফুট সরে বলেছিল, হয়তোবা তোমার কথাই জয় হোক। পিছুটানি স্মৃতি থেকে বেরিয়ে আসে নাভান। বসা থেকে উঠে গিয়ে দাঁড়ালো নিভু নিভু ফ্লায়ার প্লেসের আগুনের কাছে। অতপর গম্ভীর গলায় বলে ওঠে, সেদিন আমি বলতে পারিনি। সেই 9 মাস অদিতির সাথে আমার সম্পর্ক দীর্ঘস্থায়ী ছিল না। কারণ হলো বিয়ের পর আমি তার সাথে কয়েকবার ফিজিক্যাল রিলেশনে গিয়েছিলাম। তার আমার অতীত নিয়ে মাথা ব্যথা ছিল না, কিন্তু তাকে কবুল বলার পরেও যে পাপ অব্যাহত রেখেছি, তাই তার হৃদয়ে দাগ টেনেছে প্রচুর, যেটাকে আমি সম্মান করি। লিও আর সাফরান আর কোনো কথা খুঁজে পেল না। তারা ইনায়াকেও দোষও দিতে পারল না। তখন জ্বলন্ত আগুনে আবার চোখ রেখে বিড়বিড় করে বলে ওঠে, তুমি আমার জীবনের একমাত্র ধোঁয়াশা, যা হাত বাড়িয়ে ছুতে গেলে হারিয়ে যাও। বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। শেষবারে মনোযোগ শেষ করে তারা মিষ্টি মুখ করায় ব্যস্ত। ইনা খোঁজ করে জায়ানের এখানে আসার পরে একবারও তার দেখা পায়নি, এবং কি বিয়ের আগে পরেও ইচ্ছাকৃতভাবে কেন দেখা দেয়নি। নিধি দিদি এই নিয়ে হাসাহাসি করেছে প্রচুর। তাদের ভাষ্য মতে যার লজ্জা ইনায়াকে দেখা দিচ্ছে না। ইনায় কিন্তু মোটেই সেটা বিশ্বাস হলো না। সময় গড়িয়ে রাত হলো। ইনায় রায়কে ফোন করে সব জানায়। ফোনের অপর পাশে রায়ের রিয়াকশন ছিল মাথায় আকাশ ভেঙে পড়ার মতন। রায়ের সাথে কথা বলতে থাকার সময় নিধি তিথি এসে ইনায়াকে যেতে বলল। কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? গেলেই দেখতে পারবে। ইনার কথার উত্তরে নিধি জবাব দিল, তারা দুজন ইনায়াকে টেনে হিস্ট্রে ছাদে নিয়ে আসতে। চোখ ছানাবড়া হয়ে গেল ইনায়ার। ছাদ সম্পূর্ণ লাইটিং করা, এক পাশের স্টেজটা সম্পূর্ণ কালো গোলাপে আবৃত করা, ওপরের কাজে অর্কিড ফুলের সমাহার, ছোট বড় অসংখ্য ক্যান্ডেল লাইট বসানো ছাড়া সারা ছাদ জুড়ে। ইনার মনটা পুলকিত হলো। পাশে তাকাতেই নিধি আর তিথিকে দেখতে পেল না। আচমকা চোখ চায় সামনে দাঁড়ানো জায়ানের পানে। কালো রঙের শেরওয়ানি কোটে তাকে প্রিন্সেসের থেকে কম লাগছে না। হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে ইনায়ের দিকে। ইনায়া হাসি মুখে তার দিকে হাত স্পর্শ করে। অতীব উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ইনায়া জায়ানের দিকে। অসম্ভব সুন্দর সুদর্শন পুরুষটি তার স্বামী। আচ্ছা, ছেলেদের এত সুন্দর হতে হয় কেন? ইনায়ার ভাবনার মাঝে জায়ান তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরে পরম শান্তিতে। অতঃপর ইনায়ার কানে কানে ফিসফিস করে বলে, আমার ভীতু হরিণী, আজ তো চোখে কোনো ভয় দেখতে পাচ্ছি না। ইনায়া জায়ানের বুকে থেকে স্নিগ্ধ মধুময় হাসল। বুক থেকে মাথা উঠিয়ে কপাল ঠেকালো জায়ানের কপালের সাথে। স্মিত হেসে বলে ওঠে, তা কি আমি পারবো জনাব? আমি সারা জীবন আপনার কাছে বোকা হরিণী হয়েই থাকতে চাই। জায়ান ইনায়াকে পাজা কোলে তুলে নেয়। ললাটে দীর্ঘ চুমু এঁকে বলতে শুরু করে, আমার স্বপ্নগুলো আচমকায় আজ আমার হয়ে ধরা দিয়েছে। আমি এই মুহূর্তটাকে অনুভব করতে চাই, ভীষণভাবে উপভোগ করতে চাই, ছুঁয়ে দেখতে চাই তুমি আদৌ কি আমার হয়েছ, নাকি স্বপ্নেই রয়েছ। এনা চোখ বুজে বিড়বিড় করে বলে উঠল, আমি আজ আপনারই, স্বপ্ন নয় সত্যি।